আমি রান্নাঘরে রান্না করছি নিজ মনে। বাসায় এই মুহূর্তে কেউ নেই। এমন সময় কেউ এসে আমার পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। আমি পেছন ফিরে দেখলাম আমার শ্বশুর। শ্বশুরকে দেখে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। মিনতি করে শ্বশুরকে বললাম, কি করছেন বাবা, দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনি আর কত আমাকে জ্বালাবেন? আমি আপনার মেয়ের মতো বাবা, প্লিজ আমাকে ছেড়ে দিন। শ্বশুর আমাকে ছেড়ে দেওয়ার বদলে আরো শক্ত করে ধরে পড়ল। কিসের মেয়ে? আমি তোকে মেয়েই মনে করি না। আমার চোখ বেয়ে অশ্রুকণা ঝরে পড়তে থাকে। এমন সময় দরজায় পরপর দুবার কলিং বেল বাজায়। শ্বশুর আমাকে ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যায়। আমি মনে মনে দরজার বাহিরে থাকা মানুষটাকে ধন্যবাদ জানালাম। তারপর দরজা খুলে দিতে আসলাম। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম আমার শাশুড়ি আম্মা এসেছে। এতক্ষণ কি করছিলে? দরজা খুলতে এত দেরি হলো কেন? আমি আমতা আমতা করে বললাম, মা, আমার শ্বশুর। কি তোমার শ্বশুর? এভাবে কথা বলছো কেন? কি হয়েছে সেটা বলো। আমি এদিক ওদিকে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে মাকে হাত ধরে টেনে আমার বেডরুমে নিয়ে গেলাম। শাশুড়ি মা রাগ করে বলল, হ্যাঁ এবার তো বলো কি হয়েছে। মা, বাবা আমাকে রান্নাঘরে আমার শরীরে হাত দিয়েছে, আমাকে জড়িয়ে ধরেছে, আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেছে। আমার কথা শুনেই আমার শাশুড়ি তেলে বেগুনে ফুলে আমার চুলের মুঠি ধরে বলল, মুখপুরি, আমাদের খেয়ে আমাদের পরে আমাদের নামেই বদনাম করছিস? কি এমন করেছে তোকে? হ্যাঁ, একটু জড়িয়েই তো ধরেছে, তাতেই এত ঢং শুরু করেছিস? আমি তখন কান্না ভেজা চোখে বললাম, মা, এটা কি আমার দোষ? আমি সত্যি মিথ্যা বলছি না। উনি আমার বাবার বয়সী হয়ে এমন কাজ করছে, আর আপনি উল্টো আমাকে দোষারোপ করছেন। আমি আপনার কাছে বিচার দিয়েছি, আর আপনি। কথাটি বলতেই শ্বশুর এসে আমাকে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে কোথাকার, আমার বদনাম করছিস আমার বউয়ের কাছে? তোর যদি যৌবনের এত চাহিদা থাকে তাহলে পতিতলায় গিয়ে ব্যবসা কর, আমার দিকে কেন ইশারা করিস? কথাটি শুনে আমি একদম হতবাক। কিভাবে এত বানোয়াট কথা বলতে পারে? মা তখন আমাকে ধমক দিয়ে শ্বশুরকে নিয়ে রুমে চলে গেল। আমি খাটে বসে কান্না করতে করতে চোখ মুছে মোবাইলটি বের করে আমার বড় ভাইয়ের কাছে কল দিতে লাগলাম। বাবা মারা যাওয়ার পর এই ভাইয়াই আমার একমাত্র ভরসা। কলটি রিসিভ করতেই আমি ভাইয়াকে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে তিনি একটা হতাশার নিঃশ্বাস ফেলে বলল, আমাদের অভাবের সংসার, মা বাবা বেঁচে থাকলে হয়তো কিছু একটা করতো, আমাদের নিজেদেরই চলতে কষ্ট হয়। তুই আবার বাড়িতে আসলে আর একজন মানুষ বাড়বে, তুই তো জামাইকে বলে সবকিছু ঠিকঠাক করে নে বোন। আমি আর কিছু না বলে ফোনটি কেটে দিলাম। এমন সময় শাশুড়ি মা এসে আমাকে তুলে আমাকে এলোপাথারি মারতে লাগলো। আমি জোরে জোরে কান্না করতে লাগলাম। শ্বশুর এসে দরদ দেখিয়ে বলল, রাকিবের মা, বৌমা ছোট মানুষ, বুঝতে পারেনি, ওকে ছেড়ে দাও। মা বলল, ও কি করে আমাদের ঘরের কথা বাইরে বলে? আজ তো ওকে আমি মেরেই ফেলবো। রাগী স্বরে আমাকে বলল, দেখেছিস আমার স্বামীকে, ওনার নামে কলঙ্ক ছড়াচ্ছিস, আর উনি তোকে বাঁচাতে চাইছে। তারপর আমার শ্বশুর আমার শাশুড়িকে নিয়ে রুমে চলে যায়। আমি ভাই আর শাশুড়ির থেকে আশা অনুরূপ ফল না পেয়ে স্বামীর কাছে বিচার দেওয়ার সিদ্ধান্তটা থেকে পিছিয়ে গেলাম। হয়তো আমার স্বামীও তার বাবার বিরুদ্ধে যাবে না, হয়তো উনিও শাশুড়ির মতোই মারবে, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। মনে মনে আল্লাহর কাছে বিচার দিলাম। এই ঘটনার বেশ কিছুদিন পর আমি আমার রুমে দুপুরবেলা কাপড় ভাঁজ করছি। শ্বশুর আমার রুমে এসে পেছন থেকে শাড়ি ভেদ করে পেটে হাত রাখলেন। পেছন ফিরে শ্বশুরকে ধাক্কা মেরে বললাম, বাবা, আপনি আবারও কেন আমার সাথে এরকমটা করছেন? আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন না আমি আপনার ছেলের সংসারে থাকি? প্লিজ আমাকে বাঁচতে দিন। বাবা বলল, আমি কি বলেছি সংসার না করতে? তুমি আমার চাহিদাটা পূরণ করলেই তো হয়, আমি তো কাউকে কিছু বলতে যাব না। এই বলে আমার শ্বশুর আমাকে আবারও জোর করতে লাগলো। আমি আর উপায় না পেয়ে চিৎকার শুরু করলাম। আমার আওয়াজ শুনে শাশুড়ি ওনার রুম থেকে দৌড়ে আসে। আমি অবাক হলাম এটা দেখে। আমার শাশুড়ি রুমে আসার পরও আমার শ্বশুর আমাকে ছাড়লো না। শাশুড়ি ছুটে এসে আমার চুলের মুঠি ধরে বলল, তোর সমস্যা কিরে মুখপুরি, তুই কি আমাদের ঘরে সবসময় আগুন লাগাবি? আমি বললাম, কিন্তু মা, আপনি তো নিজের চোখে দেখলেন আমার শ্বশুর। আমার শাশুড়ি আমাকে জোর করে থামিয়ে দিয়ে বলল, আমি সবকিছু জানি, এবং এসব আমাদের দুজনেরই প্ল্যান করা। কারণ আমাদের বিয়ের 12 বছর পরও আমাদের যখন সন্তান হচ্ছিল না, তখন আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলে আমি কোনোদিনও মা হতে পারবো না। একদিন আমার স্বামী 10 বছরের রাকিবকে দত্তক নিয়ে আসে। সে আমাদের মা বাবা বলে ডাকলেও আমি কোনোদিনও তাকে সন্তান ভাবিনি, কারণ সে কান্নাকার সন্তান। আমার না হোক, আমার স্বামীর সন্তান হলেও না হয় একটা কথা ছিল। তাই আমরা রাকিবকে যখন বিয়ে করালাম তখন দুজনে সিদ্ধান্ত নিলাম, তোমার গর্ভে আমার স্বামীর সন্তান আসবে। তাই তো আমার স্বামীকে আমি জেনে শুনেই বারবার তোমার রুমে পাঠাই। এই এখন চলো। এই বলে শ্বশুরের হাত ধরে টেনে নিয়ে গেল। আমি কি করব বুঝতে না পেরে কান্না করতে লাগলাম। আমি মনমরা হয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। আমার স্বামী রাকিব আমার পেছনে দাঁড়িয়ে বলল, কি হলো, তোমার মন খারাপ নাকি? আমি তখন রাকিবকে বললাম, রাকিব, একটা কথা তোমাকে বলবো বলবো করে বলা হয়নি, কারণ আমি চাইনি এই সংসারে কোনো ঝামেলা হোক, কিন্তু আমি সত্যি আর পারছি না। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। রাকিব বলল, এত কথা না বাড়িয়ে কি বলতে চাও সেটা ক্লিয়ার করে বলো। আমি বললাম, তোমার বাবা তুমি বাড়িতে না থাকলে আমার শরীরে হাত দেয়, আমার সাথে জোর করে, খারাপ প্রস্তাব দেয়। কথাটি শুনেই
রাকিব রেগে আমাকে থাপ্পড় মেরে বলল, কত বড় সাহস তোমার, আমার বাড়িতে থেকে আমার বাবার নামে বদনাম, এরকমটা তুমি কিভাবে বলতে পারলে? আমি বললাম, আমি তোমার সাথে মিথ্যা বলছি না। আর আমি মিথ্যা বলবো কেন? এ বিষয়ে আমি মাকে বলার পর উনি উল্টো আমাকে গালি দেন আর বলে কি জানো, আমার আর কোনো কিছু জানার বা বোঝার বাকি নেই। তোর মতো চরিত্রহীন মেয়ের মুখে আমার ফেরেশতার মতো বাবা মা সম্পর্কে আর একটি কথাও শুনতে চাই না। দ্বিতীয়বার আমার বাবা মা সম্পর্কে কথা বলতে চাইলে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিব। এটি বলে রাকিব রুম থেকে বের হয়ে যায়। স্বামীর কথায় শ্বশুরের সাথে সাথে স্বামীর প্রতিও তীব্র ঘৃণা জন্ম নিল। কত নির্দ্বিধায় তালাকের কথাটা সে বলে ফেলল। পিতাতুল্য শ্বশুরের কাছ থেকেও যদি নির্যাতিত হতে হয় তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায়? ভাবতে ভাবতে কান্না করে দিলাম। রাকিব তার মায়ের রুমে গিয়ে মাকে বলল, মা, আমি এই অলক্ষী মেয়ের সাথে সংসার করতে পারবো না। সে আমার বাবার নামে কি করে বদনাম করতে পারে? মা বলল, আমি এ বিষয়ে এত বারণ করার পরও মুখপুরি কিভাবে তোকে বিচার দিল? লজ্জা শরম কই চলে গেছে? আল্লাহ, এখন এত চিন্তা করিস না বাবা, হঠাৎ ডিভোর্স দিলে সমস্যা হবে, তাই যা করার পরে করতে হবে। রাকিব ঠিক আছে বলে রুম থেকে বের হয়ে যায়। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে স্বামীর বাড়িতে সারাক্ষণ সম্মান হারানোর ভয়ে থাকতে হয়, সঠিক বিচার পাওয়া যায় না। ঠিক করলাম সেই স্বামীর বাড়ি ছেড়ে চলে যাব। তবে যাবার আগে শ্বশুরকে তার প্রাপ্য শাস্তি দিয়ে যাব। কি শাস্তি দিব? পুলিশের কাছে যাব, কিন্তু টাকার কাছে যে সবাই হার মানে। এখন পুলিশ আমার কথায় শ্বশুরকে নিয়ে গেল, কিন্তু কয়েক ঘন্টা পরই আমার বোকা স্বামী গিয়ে টাকার জোরে শ্বশুরকে ছাড়িয়ে নিয়ে আসবে। তারপর কি হবে? আমি চলে যাওয়ার পর স্বামীকে হয়তো আবার বিয়ে করিয়ে আনবে। তখন তো সেই মেয়ের শরীর দেখেও শ্বশুরের লোভ জাগবে। আমার সম্মান হারাইনি বলে সেই মেয়ের যে সম্মান হারাবে না তার গ্যারান্টি কোথায়? অন্য কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর সুযোগ আমি দিব না। শাশুড়ি ডাইনিং টেবিল পরিষ্কার করছিল। আমি পেছনে গিয়ে বললাম, মা, আমি আপনাদের প্রস্তাবে রাজি, তবে আমার একটা শর্ত আছে। শাশুড়ি খুশি হয়ে বলল, কি শর্ত? আমি আমার গর্ভের সন্তান ধারণের বদলে আপনারা আমাকে কি দিবেন? আমার শাশুড়ি হাসি মুখে বলল, তুমি যা চাও তাই দিব। আমি বললাম, আমার নামে এই ফ্ল্যাটটা লিখে দিতে হবে। শাশুড়ি বলল, ঠিক আছে, তাহলে চলুন। এই বলে আমরা দুজন শ্বশুরের রুমের দিকে রওনা দিলাম। আমার শ্বশুর তার রুমে বসে পত্রিকা পড়ছিল। তখনই আমি আর আমার শাশুড়ি তার রুমে প্রবেশ করলাম। আমার শাশুড়ি সব বিষয় তাকে বুঝিয়ে বলল। আমার শ্বশুর হাসি মুখে আমাকে জিজ্ঞাসা করলো, তাই নাকি? আমি মুচকি হেসে হ্যাঁ বোধক সম্মতি দিলাম। আমার শ্বশুর হাসি মুখে আমাকে জড়িয়ে ধরে আর শাশুড়ি হাসি মুখে বাহিরে বের হয়ে গেল। আমার শাশুড়ি বাহিরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এমন সময় আমার স্বামী পেছন থেকে এসে জানতে চাইলো ভেতরে কে। আমার শাশুড়ি ভেবাচাকে খেয়ে বলল, না না, কই, ভিতরে তো কেউ নেই রে বাবা। আমার স্বামী ভিতরে আওয়াজ শুনতে পেয়ে তার মনে সন্দেহ হলো। সে জোর করে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢোকার সাথে সাথেই আমি প্ল্যান মোতাবেক আমার স্বামীকে জড়িয়ে ধরলাম। কান্না করে বললাম, হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না তুমি না থাকলে তোমার বাবা মা। আমার শাশুড়ি তখনই বলল, বাবা, আমি তোকে বুঝিয়ে বলছি। আমার স্বামী রাগ করে তার মাকে বলল, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, আমি সবকিছুই বুঝতে পেরেছি। ছি ছি ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে। তুমি আমার জন্মদাতা পিতা হয়ে নিজের পুত্রবধূর সাথে এমন কাজ কিভাবে করতে পারলে? আমি আমার স্বামীকে হেসে বললাম, কে বলেছে উনি তোমার জন্মদাতা পিতা? আরে, ওরা তোমাকে দত্তক নিয়েছিল। আমার স্বামী কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল, মনে খুব কষ্ট পেল। তারপর আমার হাত ধরে চিরদিনের জন্য ঘর থেকে বের হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, কথায় আছে যেমন কর্ম তেমন ফল। একটা নারীর ইজ্জত তার কাছে সবচেয়ে বড় সম্পদ। আমাদের গল্পে এই মহিয়াসী নারীর বিচারটি আপনাদের কাছে কেমন লাগলো? গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।